ধন্যবাদ। ৭১ চ্যানেলে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং এ পর্যায়ে আগামীকাল সকালে বলা যেতে পারে আজকেই সকালে যে পত্রিকা হাতে পাবেন তার শিরোনামগুলো একটু আগে থেকেই জানিয়ে রাখার চেষ্টা করি। দৈনিক যুগান্তর, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর চলছে নানা আলোচনা, আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে, আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করেছিলাম। ২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ, সেই খবরটা রয়েছে। দৈনিক ইনকিলাব, ভারতের আস্ফালন, হাসিনার দিল্লিতে উত্থান, দিল্লিতেই পতন, একটা বিশেষ প্রতিবেদন করার চেষ্টা করেছিলেন তারা এবং তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে গেল কয়েকদিনের। শেখ হাসিনা দেশে না এলে আপিলের সুযোগ নেই, খবরের কাগজ তারা এটা শিরোনামে রেখেছে। দৈনিক জনকণ্ঠ, বহুমুখী চ্যালেঞ্জে তৈরি পোশাক খাত, 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশন, আলাদা একটা রিপোর্ট, তাদের বিশেষ প্রতিবেদন আর কি। আমাদের সময় আওয়ামী লীগের রাজনীতি সংকুচিত হয়ে আসছে এবং বাংলাদেশ ভারতের ম্যাচে বাংলাদেশের বিজয়ের মুহূর্তে ছবিটা আমরা দেখতে পাচ্ছি। দৈনিক বণিক বার্তা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কার্যক্রম সীমিত হয়ে এলেও নেই সংস্কারের উদ্যোগ। খুব চমৎকার একটি বিষয়, সময় থাকলে আলাপটা করতাম। এটাই তারা শিরোনামে রেখেছে। ডেইলি টাইমে আমরা বড় একটা ছবি দেখতে পাচ্ছি বাংলাদেশের বিজয়ের মুহূর্তে, মুরসালিনের ছবি, যে আসলে যার গোলে আসলে বাংলাদেশ জিতেছে। দৈনিক অবজারভারে আমরা পলিটিক্যাল পার্টি এখন ইলেকশনের জন্য যে পুরোপুরি ইলেকশনমুখী, নির্বাচনমুখী, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। ফিনান্সিয়াল এক্সপ্রেস, এখানে ঢাকা শহরের যে ছবি, সেই ছবিটা দেখানো হয়েছে এবং বলা হয়েছে আসলে কর্মঘণ্টার নিয়ে একটা আলাদা প্রতিবেদন। নিশ্চয়ই এটা নিয়েও আমরা কথা বলার চেষ্টা করতাম যদি হাতে সময়টা থাকতো। আমরা যেই বিষয়টা নিয়ে এখন কথা বলতে চাই দর্শক, সেটা হচ্ছে গেল 10 মাসে 200 খুনের ঘটনা ঘটেছে। কিছু কিছু খুনের ঘটনা এতটা চাঞ্চল্যকর যে আমাদের স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আমরা মিডফোর্ডে একটা হত্যাকাণ্ড হতে দেখেছি পাথর দিয়ে, এবং একই সঙ্গে লোয়ার কোর্টে হাজিরা দিতে এসে তামিম গুলিবিদ্ধ হয়েছিলেন। এবং আমরা সবশেষ আজকে যেটা নিয়ে আলোচনা করছি, যুবদল নেতা কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। নানামুখী বাস্তবতা নিয়ে আসলে রিপোর্ট হচ্ছে, প্রতিবেদন হচ্ছে যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অব্যাহত। আমাদের সঙ্গে আলাপ করতে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সাবেক ডিআইজি বাংলাদেশ পুলিশের খান সাইদ হাসান। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন এবং শুরু থেকে আমাদের সঙ্গে তো সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আছেনই। আমি যেটা মাসুদ কামাল, আপনি আলোচনায় যুক্ত হতে পারেন। খান সাইদ হাসান, একটু বলবেন মানে আপনার কাছে আপনার অভিজ্ঞতা থেকে বেশ কিছু বাস্তবতা আপনি এর আগেও বিভিন্ন আয়োজনে আমার সঙ্গে আপনি তুলে ধরেছিলেন এবং সেগুলো সত্যিকার অর্থে খুবই যৌক্তিক মনে হয়েছিল। কিন্তু এখন যে পরিস্থিতি, যখন আমাদেরকে বলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ঘুরে দাঁড়াচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, এটা যখন আমরা শুনছি, আমরা ফেসবুক স্ক্রল করে দেখতে পাচ্ছি নতুন একটা ঘটনা ঘটে গেছে। এই পরিস্থিতি আসলে কারণটা কি? কোথায় গিয়ে আসলে মনে হচ্ছে গলদ রয়ে গেছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ৭১ টিভির দর্শক শ্রোতাদের। হ্যাঁ, এই রিসেন্টলি কয়েকটি ঘটনা ঘটেছে। আমি আবারও বলছি, আপনারা আদারওয়াইজ নেবেন না। সেটা হলো যে পরিসংখ্যান যেটা 200 খুন 20 কোটি মানুষের দেশে, যেখানে সবকিছুতেই অনিশ্চয়তার, কোথাও কোনো কিছুতেই আমাদের নিশ্চয়তা নেই এবং কোথাও কোনো সিকিউর না, সেই দেশে 10 মাসে 200 খুন মানে প্রতি মাসে গড়ে 20টা করে খুন হয়েছে। এইটা স্ট্যাটিস্টিক্যালি কিন্তু খুব বেশি না, কিন্তু কথাটা হলো যে খুনের যে ধরনটা, যেটাকে আমরা মোডাস অপারেন্ডি বলি, এটা খুব অ্যালার্মিং। আমি যে যুবদল নেতা কিবরিয়া মার্ডারে আমি যে ইয়েটা দেখলাম, ওদের সিসি ফুটেজটা দেখছিলাম, সম্ভবত কোনো একটা মার্কেটে বা কোনো একটা ব্যাংকে বা কোনো একটা দোকানে উনি ঢুকেছেন, তারপরে একটা হেলমেট পরা একটা ছেলে লোক, দুজন আসলো, হেলমেট এবং গাউন পরাটা লোক এসে জাস্ট তাকে মানে সিনেমা স্টাইলে, তাকে সিনেমেটিক স্টাইলে তাকে গুলি করে চলে গেল। ইটস রিয়েলি ভেরি অ্যালার্মিং। আমি জানি না এটার কারণ বা উদ্ঘাটন এতক্ষণে পুলিশ করতে পেরেছে কিনা। একজনকে জনতাই ধরেছে, তার নাম হচ্ছে ভুঁইয়া জনি, তাকে ধরেছে, আর বাকি 5 জনের আসামি করে মামলা করেছেন তার ওয়াইফ। জি, আচ্ছা, তো এখন এইটা আমি ওইটা ফলোআপটা জানতাম না। যাই হোক, তো এখন এটা ডেফিনেটলি খুব অ্যালার্মিং। আমি যেটা বলেছি যে সবসময় যেটা বলি যে অপরাধ সংগঠিত হয়ে যাওয়া অপরাধ আর সংগঠনের যে আশঙ্কা, এই যেটাকে বলে ফিয়ার অফ ক্রাইমটা মানুষকে অনেক বেশি কাহিল করে ফেলে, মানে কমিশন অফ ক্রাইমের চাইতে। তো এটা ডেফিনেটলি আমি এর আগেও আপনাদের ডিফেন্ড করলেও এখন আমি মনে করি যে না, আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে অবনতি ঘটছে এবং আমাদের বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে আমাদেরকে রাখতে পারছে না। অন্য সময় যখন পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে তখন তো পলিটিক্যাল গভর্নমেন্টের দোহাই দিয়ে অনেক সময় পুলিশরা এটা, আইন শৃঙ্খলা বাহিনী এটা দোহাই দিয়ে অনেকটা মানে বাঁচার চেষ্টা করে, কিন্তু এখন তো সেটা নাই, এখন তো কোনো ইন্টারফেয়ারেন্স নাই। এটা আমিও আপনার সাথে একমত, যেটা অ্যালার্মিং। এটা যদি খুব তাড়াতাড়ি রিকভারি না করা যায় তাহলে আমাদের জন্য আসলে খুব মানে খারাপ বার্তা বহন করে। একদম। জনাব মাসুদ কামাল, সবশেষ মন্তব্য নিয়েই আমি আলাপটা শেষ করবো আজকের। না, আমি আসলে একটা কথা বলি, উনি যেটা বললেন না সেটা সম্পূর্ণ ঠিক। আসলে হয়তো ওইভাবে দেখলে, পরিসংখ্যানের দিকে দেখলে তেমন কিছু না, কিন্তু একটা বাস্তবতা কি এটা হচ্ছে কেন, আসলে কারণটা বোঝার চেষ্টা করেন।
কারণটা কিন্তু আসলে যেটা হচ্ছে এটা হলো রাজনৈতিক আধিপত্য এবং অর্থের দখলদারিত্ব যেটা আছে, চাঁদাবাজি, এটা নিয়ে কিন্তু সংকটটা আসলে যতগুলি খুন হয়েছে আপনি যোগাযোগ করে দেখেন, আলাপ করে দেখেন, মূল ঘটনা কিন্তু এখানে। এখন এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ না করা যাবে ততক্ষণ পর্যন্ত এটা হতে থাকবে। এবং আমি মনে করি এটার একমাত্র সমাধান হলো একটা ইলেকটেড গভর্নমেন্ট আসা। কারণ এখন যে গভর্নমেন্ট আছে এদের কিন্তু কোনো জবাবদিহিতাও নাই, দায় দায়িত্বও নাই। ওনারা কিন্তু কোনো মতো দিন গুজরান করতেছেন, কিন্তু এখানে কিন্তু একটা জবাবদিহিতার ব্যাপার আছে, একটা দায় দায়িত্বের ব্যাপারে। ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরুন যদি আজকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো, মিরপুরে যখন ঘটনা যখন ঘটলো সঙ্গে সঙ্গে কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে মিরপুরে তার যে দলের লোক আছে তাদেরকে প্রেশার দিত, কারা করছে না দেখো, তোমাদের লোক অন্তর্দ্বন্দ্ব থাকে কেন এগুলো দেখো, এগুলো কিন্তু করতো। কারণ মিরপুরে ধরা যাক আমি কথা ধরি বিএনপি অথবা ধরেন জামাত, এখন জামাতের মূল লোকটা কে, বিএনপির মূল লোকটা কে, এটা বিএনপি জানে না কিন্তু। কারণ এখনো যখন ইলেকশন তো হয় নাই, কে নমিনেশন পাবে তাও ক্লিয়ার না। কিন্তু এই যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা কিন্তু আসলে এর পেছনে কিন্তু ওই দখলদারিত্ব অথবা অর্থের একটা চাঁদাবাজি, এইগুলি কিন্তু কারণ। আমার যেটা ধারণা আর কি, যখন একটা রাজনৈতিক গভর্নমেন্ট আসবে তখন আমার মনে হয় এগুলো একটা সিস্টেমে চলে আসবে, এটা মনে করি। অনেক ধন্যবাদ এবং খান সাইদ হাসান আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক, নিশ্চয়ই আগামীকাল দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ৭১ জানালের সাথে থাকবেন।